ওই যে বললাম শুধুমাত্র যে ট্যাবের টাকা গায়েব হয়েছে তা নয়, আবাসেও টাকা গায়েব। আবাসে আবেদন করা হচ্ছে কিন্তু তাতেও বাড়ি মিলছে না। তারপর খতিয়ে কি জানা যাচ্ছে, আবাসের টাকা গায়েব হয়ে গিয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরের ছবি আপনাদের দেখাবো, ঘটনা আরো ডিটেলে জানাবো। রঘুনাথপুরে আবাসে আবেদন করলেও ঘর মেলেনি। ঘর না মিললেও কাজ শেষ করতে চিঠি পুরসভার। চিঠি পেয়ে পোর্টাল খুলতেই চক্ষু চড়ক গাছ। কেন পোর্টালে এমন কি জানাবেন ইন্দ্রজিৎ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, খানিকটা অবাক করে দেওয়ার মতো, তার কারণ 2017 সালে তিনি আবেদন করেন আবাসের জন্য এবং তার বাড়ি হয়নি। এরপরেই তিনি নিজের উদ্যোগে লোন নিয়ে ব্যাংক থেকে বাড়ি তৈরি করেন এবং সেই বিষয়টি তিনি ভুলেও গিয়েছিলেন যে তার বাড়ি হয়নি। এরপরে হঠাৎ পৌরসভার চিঠি পেয়ে তিনি যান এবং জানতে পারেন যে তার নামে 3,05,000 টাকা উঠে গেছে, তার আবাসের বাড়ির টাকা। এই টাকা গেল কোথায় সেই তদন্ত শুরু হয়ে গেছে। তার ব্যাংকের ডকুমেন্টস নিয়ে তিনি সাবমিট করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই টাকা আমি পাইনি, তাহলে আমার নামে এই টাকা গেল কোথায়। এই নিয়েই প্রশ্ন উঠছে নানা রকমের। ইতিমধ্যেই পৌরসভা তদন্ত শুরু করেছে যে টাকা উপভোক্তার টাকা, সেই টাকা কিভাবে কোথায় গেল, কার অ্যাকাউন্টে গেল, আদৌ কোনো সমস্যা হয়েছে কিনা, সব পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এবং উপভোক্তা ইতিমধ্যেই একদিকে যেমন পৌরসভায় অভিযোগ জানিয়েছে, অন্যদিকে এসডিওকেও অভিযোগ জানিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আবাস নিয়ে যখন বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ উঠছে, স্বজন পোষণের অভিযোগ উঠছে, ঠিক সেই সময় পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় দেখা গেল এক উপভোক্তার টাকা তিনি পাননি, পেয়েছেন অন্য কেউ হয়তো। কিন্তু কে পেয়েছেন, কেন পেয়েছেন, এই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পাওয়া যাবে। আমরাও সেই দিকে চেয়ে রয়েছি এবং ইতিমধ্যেই সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রঘুনাথপুর পৌরসভা। আমি অ্যাপ্লাই করেছিলাম, এটা 2016-17 ছিল। যখন অ্যালটমেন্ট হয়, যে বড়বাবু ছিলেন উনি আমাকে বললেন যে না, কোনো রেকর্ডে আপনার নামে অ্যালটমেন্ট নাই। ইদানিং একটা মিউনিসিপ্যালিটি থেকে চিঠি দিল আমাকে যে আপনি সম্পূর্ণ বাড়িটা সম্পূর্ণ করছেন না এখানে, সেই জন্য আপনি আসুন। আমি গেলাম, তারপরে ব্যাপারটা বললাম ওনাকে যে এমনি এমনি ব্যাপার, টাকা তো আমি 1 পয়সাও পাইনি। তারপরে আমি মিউনিসিপ্যালিটিকে একটা চেয়ারম্যানকে কমপ্লেন করলাম। হ্যাঁ, পোর্টালে দেখলাম ঘর তোর সব রেডি করা আছে আর 3,05,000 টাকা অলরেডি উঠে গেছে। এসডিও কে কমপ্লেন করলাম যে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার আর যে দোষী তার যাতে পানিশমেন্ট হয়। অভিযোগটা এই প্রথম আমার একটা এলো। এই অভিযোগের ভিত্তিতে আমি দেখছি ইনকোয়ারি করে মানে কিভাবে সত্যটাকে সামনে আনা যায়। যদি অবশ্যই কোনো দুর্নীতি হয়ে থাকে বা কেউ যদি দুর্নীতি করে থাকে অবশ্যই টাকা হবে, তাহলে যেই হোক, চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, আরো আমাদের এই নোডাল অফিসার যারা ছিল, যে হোক, তাদেরকে ডেকে দরখাস্ত দেওয়া হবে এবং সঠিকভাবে এই তদন্তকে করা। দেখুন, আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম না যে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। এই ছবিটা আরো স্পষ্ট হয় যখন আমরা আবাসের তালিকা দেখি। যার মাথায় পাকা বাড়ি সেও আবাসের তালিকায় নাম লিখিয়েছে। কিন্তু ব্যতিক্রম ছবিগুলো আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরছি আমরা নিউজ 18 বাংলা। দেখুন, একজন কৃষক, তার ছবিটা কেমন হতে পারে, তার ঘর বাড়ির ছবিটা কেমন হতে পারে, এটা বোধহয় আমাদের একটা সামান্য অনুমান হয়। কিন্তু তিনি একজন তৃণমূল বুথ সভাপতি, কিন্তু তার অনেস্টি তাকে অন্য একটা জায়গা দিয়েছে। তার ছেলে চাকরি করে, তাই পাকা বাড়ি হতে পারে, পাকা বাড়ি করে নেওয়ার সামর্থ্য তাদের আছে। তাই আবাসে তার নাম লেখানোর কোনো দরকার নেই, আবাসের ঘর তিনি ফিরিয়ে দিচ্ছেন। এমন বিবেকবান নেতা দৃষ্টান্ত হয়েই থাকবে, তাই না? পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই ছবি। আসুন আরো ডিটেলে কথা বলি, আমাদের প্রতিনিধিও সঙ্গে থাকবেন। তৃণমূল বুথ সভাপতি, তিনি ফিরিয়ে দিলেন টাকা। সুজিত আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুজিত, এই কথাগুলো বলতেও আমাদের ভালো লাগে, এরকম উদাহরণ তুলে ধরতেও ভালো লাগে। কতটা বিবেকবান সেটা তো তার কাজই বলে দিচ্ছে, কিন্তু কি হয়েছিল ঘটনা প্রবাহ একটু যদি বলো আমাদের দর্শকদের। রুবেলা, তুমি শুরুটা খুব সুন্দর করলে, কবির লাইন ধার করে যে কথা বললে সে কথাটাই একবারে যথাযথ। এবং সেখানে আমরা দেখলাম কি আবাস, যে বলা যায় আবাস যোজনায় যেখানে টাকা পাওয়া নিয়ে, বেনিয়ম নিয়ে বিতর্ক পুরো বলা যায় দিনভর খবরে, যেখানে রাজ্য জুড়েই খবরে, তখন এই ছবি বিবেকমান এটা বলাই যায়। কারণ তিনি
পেলেন তার নাম রয়েছে তালিকায়, তিনি পাওয়ার যোগ্য, কারণ তিনি মাটির বাড়ির বাসিন্দা, তিনি তৃণমূলের নেতা। তিনি বলছেন যে গেল রব যখন, তখন একটু অন্যরকম ভাবনা আমার, কারণ আমি দলটা তৃণমূল করি, সেখানে আমার মনে হলো যে আমি কেন নেব, আমার থেকে আরও যারা দরিদ্র তারা পাক। তিনি বলছেন সরকারি চাকরি হয়তো করে না, কিন্তু আমার 2 ছেলে চাকরি করে, তারা বেসরকারি বা উপার্জন করে, তাদের টাকা আমাদের চলছে, আমরা পারবো আজ না হলেও কার পাকা বাড়ি করবো। কিন্তু যাদের এখনো মাথা গোজার ঠাঁই নেই তাদের জন্যই আরও ভাবুক সরকার প্রশাসন। এবং তিনি বিডিওর কাছে লিখিতভাবে জমাও দিলেন তার মনের কথা লিখে, কি না তিনি নেবেন না এবং তিনি তার বাড়ি তার ছেলেদের সাহায্যে করবেনও, না করলেও যে মাটির বাড়ি তাতেই তিনি সন্তুষ্ট। এবং তোমার সেই কবিতার লাইন আবারও তুমি বলতে পারো, সেখানে তুমি যে কথা বললে যে যার যত আছে সেই বেশি চায়, এখানে দেখা গেল তার নেই, কিন্তু তিনি জনপ্রতিনিধি, উপপ্রধানও ছিলেন, তার স্ত্রীও তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি নিজেও উপপ্রধান মানে ভোটে, পঞ্চায়েত ভোটে জিতেছিলেন। তিনি মাটির বাড়ির বাসিন্দা এখনও। তিনি বলছেন যখন গেল রব নিয়ে সবাই বলা যায় চিৎকার চেঁচামেচি করছে, তখন একটু আবার অন্যরকম মনে হলো। এমনটাও তো হতে পারে, কি হতে পারে না, আমি আমার পাওয়া এই টাকা নেব না, এবং সেটা শুধু মুখের কথা নয়, তিনি বিডিওর কাছে গিয়ে বলেও দিলেন, লিখিতভাবে জমাও করলেন। এই ঘটনা পাঁশকুড়ার, যা নিয়ে শুধু জেলা নয় রাজ্য জুড়েই হইচই শুরু হয়েছে এবং ভালো কথা শোনা যাচ্ছে। এবং এটা যে সমালোচনা নিয়ে হচ্ছে যখন সবার মধ্যে, তখন এ ধরনের ঘটনা একটুখানি বাতাস আনে এবং সেই হাওয়া যেন আরও বেশি করে বইউক, একেবারে উদাহরণ হয়ে থাকবে। একসময় আমার খুবই দরকার ছিল বাড়ি, 13 থেকে 18 সেই লিস্টে আমার নাম থাকে, যেহেতু আমার মাটির বাড়ি, কিন্তু আমি বাড়িটা নেবনি। তার কারণ আমার ছেলেরা ঘর শুরু করছে, পাকা বাড়ি শুরু করছে, এই কারণের জন্য আমি বাড়িটা নিচ্ছি না, আমি ফেরত দিচ্ছি। যারা গরিব মানুষ আর 5টা মানুষ তারা পাক, এবং আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক। বিডিও সাহেবের কাছে আমাদের দরখাস্ত জমা দিয়েছি। ওনাকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে, যে উনি বাড়ি না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাই আমরাও ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে। এই রকম যদি আরও কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা প্রশাসনিক হিসেবে আরও কাজ করতে সুবিধা হয়। আমরা পাঁশকুড়া ওয়ানের প্রাক্তন উপপ্রধান শক্তিমান মহাশয়ের এই ধরনের চিন্তা ভাবনাকে কুর্নিশ জানাই। এই ধরনের মানুষ এখনো আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়ে আছে, আর এনারাই হচ্ছেন মমতা ব্যানার্জির আসল সৈনিক। নেতা মানেই যা খুশি করা যায়, এর বিপরীত উদাহরণ যেরকম আপনাদেরকে আমরা দেখাই, সেরকম নেতা মানে যা খুশি করা যায়। হ্যাঁ যায়, এক্স্যাক্টলি এইটাই। কত জায়গায় আমরা এরকম নেতার দাদাগিরির ছবি দেখি বলুন তো। কিছু না কিছু একটা দখল তাদেরকে করতেই হবে, ক্লাব দখল করতে হবে, মাঠ দখল করতে হবে, তেমনই ছবি আবার উঠে আসছে এবং ক্লাব দখল করার অভিযোগ উঠছে বিধায়কের বিরুদ্ধে। কি ঘটেছে? নেতার জবরদখল। কোথায়? মালদার রতুয়ায় ক্লাব দখলের অভিযোগ। ক্লাব দখলের অভিযোগ খোদ বিধায়কের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দেয় ক্লাব কমিটি। কিন্তু কেন এই ক্লাব দখলের এত মরিয়া চেষ্টা? শুধু এখানে শেষ নয়, ভেরি দখলের একটা অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল। কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, জবরদখল করা এটা আমরা জানি, কিন্তু একজন নেতার কি প্রয়োজন পড়ে এটা ক্লাব দখল করতে হবে? এর আগে অভিযোগ উঠেছে ভেরি দখল করার, কেন? একদমই, দেখো রুমেলা, ফের বিতর্কে জড়ালেন মালদহের রতুয়ার তৃণমূল বিধায়ক। একই সঙ্গে যিনি মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় এর আগে ভেরি দখল করেছিলেন দলের ঝান্ডা নিয়ে, এমনটাই অভিযোগ ছিল। পুলিশের দ্বারস্থ হয়েছিলেন যারা ভেরির কর্তৃপক্ষ। আর এবার নিজের এলাকা, নিজের বাড়ির এলাকায় ক্লাব দখলের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে। গত 8 নভেম্বর তিনি এই দখলের কাজটি ছাড়েন দলবল নিয়ে গিয়ে, অনুগামীদের সঙ্গে নিয়ে গিয়ে, যার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন ক্লাবের সভাপতি সম্পাদক। তাদের অভিযোগ, যেভাবে বিধায়ক দলবল নিয়ে ঢুকে তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং নিজের অনুগামীদের মধ্যে থেকে তিনি সভাপতি, নতুন সম্পাদক নির্বাচন করেন। এরপর তিনি পাল্টা তালা ঝুলিয়ে দখল নিয়ে নেন ক্লাবের। আর এতেই তারা ক্ষিপ্ত,
যারা ক্লাবের সদস্য তারা বলছেন প্রয়োজনে আদালত পর্যন্ত যাবেন, কিন্তু এই ধরনের জবরদখল বিধায়কের তারা তা সহ্য করবেন না। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনায় বিব্রত শাসক দল তৃণমূল। দলের অভ্যন্তরে বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কর্মাধ্যক্ষ মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য তিনিও বলছেন বিধায়ক যে কাণ্ড করেছেন দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, বিধায়ক কান দিয়ে দেখছেন, বিধায়ক প্ররোচিত হচ্ছেন অন্যের দ্বারা, আর পরপর যেসব কাণ্ড ঘটাচ্ছেন তার দলকে বিব্রত করছে। যদিও বিধায়ক কিন্তু বলছেন এটা গন্ডগোলের কোনো ব্যাপার নাই, নিজের বাড়ি, নিজের এলাকায়, নিজের ক্লাব, যারা যা পারে পুলিশে যাক, তিনি কিছু বলবেন না। সব মিলিয়ে বিধায়কের বিরুদ্ধে যে ক্লাব দখল, এটা নিয়ে কিন্তু হইচই পড়ে গিয়েছে মালদায় রুমেলা। সমর মুখার্জি মহাশয় কিছু লোকজনকে নিয়ে এসে আমাদের কাটাহাদিয়ারা বাসন্তী সংঘ যে ক্লাব, সেই ক্লাবে আচমকায় এসে তালা ভেঙে প্রবেশ করে। তার কি উদ্দেশ্য জানি না, আমাকে এর আগে হুমকি দিয়েছিল, বারবার বলেছিল তুমি রিজাইন করো, রিজাইন করো। প্রতিবাদ করলে এখন একটা ঝামেলার সৃষ্টি হতো। প্রশাসনকে একটা কমপ্লেন করেছি, সেটা হলো বহিরাগত ভূতনি, রতুয়া, ভালুকা, ভূত, এদের সব বাইরের লোক, মাকাইয়া, বাইরের লোক, দলীয় লোকজন নিয়ে এসে এগুলো করেছে। কোনো গন্ডগোল হয়নি, কোনো গন্ডগোল হয়নি। আপনার নামে এফআইআর করেছে? হ্যাঁ, করুক না। ফাঁড়িতে তোরা ক্লাব কি দখল হয়েছে? যেটা করেছেন তালা ভাঙাটা লোকজন নিয়ে গিয়ে, সেটা একেবারেই সমীচীন হয়নি। কারণ ক্লাব একটা অটোনমাস বডি, ওদের ক্লাবের সদস্য আছে, তাদের নিজস্ব নিয়ম কানুন আছে, এবং একটা রেজিস্টার্ড ক্লাব এবং নিজস্ব জায়গাতে ওদের ক্লাব আছে। সেখানে উনি তালা ভেঙেছেন, সেক্রেটারি প্রেসিডেন্ট নাকি চেঞ্জ করেছেন, এটা শুনেছি। এটা করতে পারেন না, এতে আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটাতে একবারে অনস্বীকার্য। হ্যাঁ, রাজ্য নেতৃত্বকে জানাবো, মানে আমি আমার লেভেল থেকে জানাতে পারি, এটা না করাটাই উচিত ছিল আমাদের এমএলএ সাহেবের। রতুয়াবাসীর দুর্ভাগ্য যে আমরা এমন একজন এমএলএ পেয়েছি, জনপ্রতিনিধি, যিনি জনগণের কথা ভাবেন না। আগাগোড়াই দেখে আসছি তিনি নিজের ব্যক্তিগত স্বার্থটাকে সবার উপরে দেখেন। ক্লাবের ক্ষেত্রেও, জলকরের ক্ষেত্রেও বিভিন্ন জায়গাতে তার এই দখলদারি চলছে।